ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের 3 নাম্বার চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি হল 1848 সালের ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের একটি বিপ্লব। এই বিপ্লবকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। 1848 সালের ফ্রান্সের বিপ্লবকে কেন ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়? এর উত্তরে জানবে যে এই বিপ্লব ফেব্রুয়ারি মাসে ঘটে। তোমরা জানো 1789 সালে ফ্রান্সে একটি বিপ্লব ঘটে, যে বিপ্লব বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে সংঘটিত হয়। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে 1793 সালে ষোড়শ লুইয়ের মৃত্যুর পর সেখানে প্রথম প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো 1830 সালে জুলাই বিপ্লব হয়। 1815 সালে অষ্টাদশ লুই ক্ষমতায় আসেন। পুনরায় ফ্রান্সে 1789-এর আগে পূর্ব রাজতন্ত্র ফিরে আসে। এই পূর্ব রাজতন্ত্র এর পতন ঘটে দশম চার্লসের পরিবর্তে 1830 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপ ক্ষমতায় আসেন। এই রাজতন্ত্র হল নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। 1830 সালের জুলাই মাসের যে বিপ্লব ফ্রান্সে সংগঠিত হয়, এই বিপ্লবকে জুলাই বিপ্লব বলা হয়। আর এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় জুলাই রাজতন্ত্র। এই জুলাই রাজতন্ত্র 1848 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠার ফলে যিনি রাজা হন তিনি হলেন লুই ফিলিপ। লুই ফিলিপ তিনি সাম্যের আদর্শকে শ্রদ্ধা করতেন। তিনি উদারনৈতিক গণতন্ত্রকে শ্রদ্ধা করতেন। তিনি রাজতান্ত্রিক, তিনি রাজা হলেও তিনি জনগণের দ্বারা মনোনীত ব্যক্তি। জনগণই হলো এই রাজতন্ত্রের মূল শক্তি। তবুও এই জুলাই রাজতন্ত্রের ফলে, অর্থাৎ লুই ফিলিপ ফ্রান্সে রাজা হওয়ার ফলে সেখানে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়, কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পার্লামেন্ট তাকে সমর্থন করেনি। যাই হোক, আমরা দেখব একাধিক কারণে এই জুলাই রাজতন্ত্রের বিরুদ্ধে আরেকটি বিপ্লব সংগঠিত হয়, যে বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে দ্বিতীয়বার প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানো 1793 সালে ষোড়শ লুইকে হত্যা করে, গিলোটিন যন্ত্রে হত্যা করে সেখানে প্রথম প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে আবার স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র ফিরে আসে। দশম চার্লসের মতো স্বৈরাচারী শাসক ক্ষমতায় আসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সে পরপর 3টি রেভলিউশন হলো। 1789 সালে ফরাসি বিপ্লব নামে খ্যাত বিশ্ব ইতিহাসে, 1830 সালে ফ্রান্সের যে বিপ্লব যেটা খ্যাত জুলাই বিপ্লব নামে, আবার তৃতীয় আর একটি বিপ্লব, একটি গুরুত্বপূর্ণ বিপ্লব, এটা হলো ফেব্রুয়ারি বিপ্লব। এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে ফেব্রুয়ারি বিপ্লব প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে। ফেব্রুয়ারি বিপ্লব নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে উচ্ছেদ করে। ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে
বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় আসে ফ্রান্সে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে এই প্রজাতান্ত্রিক সরকারেরও স্থায়ী হয়নি। এই প্রজাতান্ত্রিক সরকার 1852 সালে পতন ঘটেছে। যাই হোক, এই যে ফেব্রুয়ারি বিপ্লব হলো, তোমাদের কাছে আমি প্রথমেই তুলে ধরব ফেব্রুয়ারি বিপ্লবের পশ্চাতে একাধিক কারণ ছিল। প্রথম কারণ হিসাবে তোমরা জানবে যে জনসমর্থনের অভাব। ফ্রান্সের জনগণই অর্লিয়েন্স বংশের রাজা লুই ফিলিপকে ক্ষমতায় আনেন। লুই ফিলিপ নিয়মতান্ত্রিক রাজা। লুই ফিলিপ উদারতন্ত্রের বৈশিষ্ট্যগুলিকে গুরুত্ব দিয়েছেন, ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। তিনি রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনে জনগণকে ভোটের অধিকার দিয়েছেন, ভোটের অধিকারকে প্রসারিত করেছেন। তবুও ফ্রান্সের যে আইনসভা পার্লামেন্টের সদস্যরা এই নিয়মতান্ত্রিক রাজা লুই ফিলিপকে সমর্থন করেননি। ফ্রান্সের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কৃষকরা যে দারিদ্রতার মধ্যে জীবন কাটাতো, জুলাই বিপ্লবের মাধ্যমে কৃষকদের দারিদ্রতা দূর হয়নি, কৃষকদের উপর অত্যাচার নিপীড়ন চলেছে। শ্রমিকদের উপর জুলাই বিপ্লবের মাধ্যমে শোষণ অব্যাহত থেকেছে। শ্রমিকরা তাদের যে আর্থিক অবস্থার উন্নতি সেটা করতে পারেনি। তাই শ্রমিক, কৃষক তারা রাজাকে সমর্থন করেননি। কোন রাজাকে? লুই ফিলিপকে সমর্থন করেননি। পার্লামেন্টের সদস্যরা লুই ফিলিপকে সমর্থন করেননি। তো লুই ফিলিপ সেকুলারিজমকে গুরুত্ব দিয়েছিলেন। লুই ফিলিপ গণতন্ত্রকে গুরুত্ব দিয়েছিলেন। প্রজাতান্ত্রিক সরকার না হলেও তিনি প্রজাতন্ত্রের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। তবু কিন্তু এই যে রাজতন্ত্র ফ্রান্সে, এই রাজতন্ত্রের বিরুদ্ধে বিশেষ করে বুর্জোয়া শ্রেণী তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা দেখেছি যে এই বুর্জোয়া শ্রেণী 1790 সালে ক্ষমতায় আসার জন্য রেভলিউশনের ডাক দিয়েছিল, কিন্তু তারা পুরোপুরি ক্ষমতায় আসতে পারেনি। মাঝে আমরা ফ্রান্সে দেখেছি যে একনায়কতান্ত্রিক শাসক নেপোলিয়ন বোনাপার্টের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আবারও আমরা দেখেছি যে ফরাসি বিপ্লবের আগে যে স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র, দৈব শক্তির উপর প্রতিষ্ঠিত রাজতান্ত্রিক ব্যবস্থা, সেটা অষ্টাদশ লুইয়ের মাধ্যমে ফিরে এসতে দশম চার্লস অষ্টাদশ লুইয়ের মতো স্বৈরাচারী না হলেও, দৈব শক্তিকে তিনি সমর্থন না হলেও তিনি বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে কাজ করবার চেষ্টা করেছেন। কিন্তু তিনি 4টি অর্ডিন্যান্স জারি করেছিলেন যা জনস্বার্থ বিরোধী, যা জনগণের ভোটের অধিকারকে সংকুচিত করেছে এবং কেড়ে নিয়েছিল। যাই হোক, আমরা দেখলাম প্রথম পয়েন্টটা হলো জনসমর্থন। উচ্চবিত্ত যারা জমিদার, উচ্চবিত্ত যারা শিল্পপতি, তাদের স্বার্থে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, তাদের স্বার্থে লুই ফিলিপ ক্ষমতাকে ব্যবহার করছেন। সুতরাং অবহেলিত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ ফ্রান্সের, তারা জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের স্বাধীনতা অধিকার তারা পায়নি, তাই তাদের সমর্থন ছিল না। এটা ফেব্রুয়ারি বিপ্লবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 2, লেবারদের অসন্তোষ। ফ্রান্সে শিল্পায়ন ঘটছে। ফ্রান্সের শিল্পপতিরা ইংল্যান্ডের শিল্পপতিদের মতো সরাসরিভাবে দুখানা বিপ্লব করেও তারা ক্ষমতায় আসতে পারেনি। দুখানা বিপ্লব তোমরা জানো, 1789 সালের ফেব্রুয়ারি 89 সালের বিপ্লব এবং 1830 সালের বিপ্লব, তার মধ্য দিয়ে ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু বুর্জোয়া শ্রেণীর সঙ্গে শ্রমিক শ্রেণীর সংঘাত আছে। তার কারণ শিল্পের মালিক এবং ধনী ব্যবসায়ী তাদের স্বার্থ এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং কারখানায় নিযুক্ত শ্রমজীবী মানুষের স্বার্থ এক হতে পারে না। এদের স্বার্থ পরস্পর বিরোধী স্বার্থ। লুই ফিলিপ জমিদারদের স্বার্থ রক্ষা করেছেন, লুই ফিলিপ পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করেছেন, কিন্তু শ্রমজীবী মানুষের
যারা কারখানায় কাজ করেন, উদীয়মান ধনিক বণিক শ্রেণীর স্বার্থ রক্ষা করলেও যারা তাদের দ্বারা পরিচালিত কারখানা, সেই কারখানায় যারা কাজ করে, যারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, যারা শোষিত, অত্যাচারিত, লাঞ্ছিত, সেই শ্রমজীবী মানুষ, লেবার শ্রেণী, তাদের স্বার্থে এই জুলাই বিপ্লব পরিচালিত হয়নি। তাদের স্বার্থ লুই ফিলিপ রক্ষা করতে পারেননি। সেই কারণে শ্রমিকরা অসন্তুষ্ট হয়েছিল, বিপ্লবের জন্য তারা প্রস্তুত ছিল। নাম্বার 3 নম্বর কারণ, উইকনেস অফ ফরেন পলিসি। কার উইকনেস অফ ফরেন পলিসি? লুই ফিলিপ যে বিদেশ নীতি নির্ধারণ করেছিলেন, সেই বিদেশ নীতি ছিল দুর্বল বিদেশ নীতি। পৃথিবী যখন যুদ্ধের আবহাওয়া চলছে, তখন লুই ফিলিপ ফ্রান্সের পক্ষ থেকে শান্তি চেয়েছিলেন, পিস চেয়েছিলেন। তিনি ওয়ার পলিসির বিরোধী ছিলেন, যুদ্ধ নীতির বিরোধী ছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতে যুদ্ধকে সমর্থন করা দরকার ছিল। ফ্রান্সের জনগণ এতে ক্ষুব্ধ হয়েছে। পিস বজায় রাখা, পিস অ্যান্ড সিকিউরিটি, এইটাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু জনগণ এটাকে মেনে নেননি। তাই জনগণ ফ্রান্স তার যে বিদেশ নীতি, অর্থাৎ লুই ফিলিপের বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে ত্রুটিপূর্ণ মনে করেছেন। তাই ফ্রান্সের জনগণ লুই ফিলিপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। নাম্বার 4, ফিনান্সিয়াল ক্রাইসিস। 4 নম্বর কারণ, ফেব্রুয়ারি বিপ্লবের 4 নম্বর কারণ হিসাবে আমরা উল্লেখ করব আর্থিক সংকট, ফ্রান্সের অর্থনৈতিক সংকট। ফ্রান্সের কৃষক, শ্রমিক, তারা দিনের পর দিন দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছে, কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে। তাদের আর্থিক নিরাপত্তা ছিল না। শাসক হিসাবে লুই ফিলিপ তাদের আর্থিক উন্নতি করবার কোনো পরিকল্পনা নেননি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময়, বন্যা, খরার সময় ফসল নষ্ট হয়ে গেছে। সরকার অর্থাৎ লুই ফিলিপ রাজা হিসাবে তাদের অর্থনৈতিক সহযোগিতা করেননি। যারা বাণিজ্য সঙ্গে যুক্ত, সেই বাণিজ্যে মন্দা দেখা দিয়েছিল, শিল্পে মন্দা দেখা দিয়েছিল। মন্দা মানে হলো অতি উৎপাদন এবং উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি হচ্ছে না। অতিরিক্ত উৎপাদন হলে দ্রব্য বাজারে সাপ্লাই করতে হয়, যোগান করতে হয়, আর সেই যোগানের জিনিস ক্রেতারা কিনবে। ক্রেতারা তো দরিদ্র, ক্রেতারা তো কষ্টে জীবনযাপন করছে, পণ্য কেনার সামর্থ্য নেই। তার ফলে কি হয়েছে? শিল্পে মন্দা দেখা দিয়েছে, শিল্পে উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে। শিল্পে উৎপাদন বন্ধ করার ফলে শ্রমিকরা কাজ হারিয়েছে, একে বলে মন্দা। বেকার সমস্যা বেড়েছে, শ্রমিকরা বেকার হয়েছে। কৃষিতে ছদ্মবেশী বেকার ব্যাপক পরিমাণে। জমিদারি প্রথা থাকার ফলে কৃষকরা জমির মালিকানা থেকে বঞ্চিত, তারা দরিদ্র, তারা ভূমিহীন, তারা ক্ষেতমজুর। সুতরাং লুই ফিলিপ এদের আর্থিক উন্নতির জন্য কোনো পরিকল্পনা করেননি। অর্থনৈতিক পরিকল্পনা, সুদূর প্রসারী অর্থনৈতিক পরিকল্পনা। তিনি 18 বছর সময় ক্ষমতায় ছিলেন। সেই দৃষ্টান্তমূলক আর্থিক উন্নতির যে পরিকল্পনা, সেটা তিনি দেখাতে পারেননি। এই আর্থিক সংকট হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব সৃষ্টির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাম্বার 5 নম্বর কারণ হচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ মানে সরাসরি কারণ, যে কারণের ফলে এই ফেব্রুয়ারি মাসে 1848 সালে ফেব্রুয়ারি মাসে বিপ্লব শুরু হয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে সংকট, অর্থনৈতিক ক্ষেত্রে সংকট, সামাজিক ক্ষেত্রে সংকট, দুর্বল বিদেশ নীতি, ত্রুটিপূর্ণ বিদেশ নীতি, জনসমর্থনের অভাব। এহেন পরিস্থিতিতে, এমত সংকটজনক পরিস্থিতিতে লুই ফিলিপ কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। আর তিনি যেসব ব্যবস্থা গ্রহণ করেছেন, নির্বাচনের ব্যবস্থা করেছেন, কিন্তু নির্বাচন ত্রুটিমুক্তভাবে পরিচালনা করতে পারেননি। নির্বাচনের দুর্নীতি, কারচুপি হয়েছে। তার ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছে।
তিনি জনগণ আশা করেছিল যে লুই ফিলিপ দশম চার্লসের স্বৈরাচারী নীতিগুলিকে দূর করবে এবং সংস্কারমূলক কাজ করবে, যে উদারনৈতিক সংস্কারমূলক কাজ, জনগণকে ব্যক্তিগত স্বাধীনতা প্রদান করা, সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা দেওয়া, প্রত্যেক ব্যক্তিকে ভোটের অধিকার দেওয়া। ভোটাধিকারকে সম্প্রসারিত করেছেন। দশম চার্লস ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন, সাধারণ মানুষের কাছ থেকে মুষ্টিমেয় ব্যক্তির হাতে ভোটাধিকার দিয়েছিলেন। সেই জায়গায় লুই ফিলিপ ভোটাধিকারকে আরও বেশি সংখ্যক মানুষের হাতে পৌঁছে দিয়েছিলেন। তবুও ত্রুটিমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে পারেননি। ত্রুটিমুক্ত নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা, আইনসভার সদস্যরা তাকে সমর্থন করেননি। তাহলে এর ফলে জনগণ বিক্ষুব্ধ হয়েছে। জনগণ থিয়ার্সের নেতৃত্বে, থিয়ার্স এদের নেতৃত্বে, প্রজাতান্ত্রিক সমর্থক এইদের নেতৃত্বে এই বিপ্লবে ডাক দিয়েছিল। শ্রমিক শ্রেণীর যে অসন্তোষ, সেই শ্রমিক শ্রেণীর অসন্তোষকে বিশেষভাবে কাজে লাগান থিয়ার্স এবং শ্রমিকদের অসন্তোষকে জাগিয়ে তুলেছিলেন। আমরা দেখেছি বেবিউ, ফরাসি সমাজবাদী দার্শনিক বেবিউপ, সেন্ট সাইমন, চার্লস ফুরিয়ের, এরা সমাজতন্ত্রের কথা বলেছেন, শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার কথা বলেছেন। তারা বলেছেন যে শ্রমজীবী মানুষ শোষিত, বঞ্চিত, তার মূলে রয়েছে শিল্প মালিকরা শ্রমিকদের শোষণ করছে, মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে রেখেছে। এই ন্যায্য অধিকার তাদের দিতে হবে। কিন্তু তারা বিপ্লবের কথা বলেননি। তারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শ্রমজীবী মানুষ নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে আন্দোলন সংগঠিত করবে এবং আইনসভায় তাদের প্রতিনিধি পাঠাবে। তারই মধ্য দিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে। এই যে আদর্শ, এই আদর্শকে থিয়ার্স এরা কাজে লাগিয়েছিলেন। ফলে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ তারা বিপ্লবের পথে পা বাড়ায়। তারা বিপ্লব সংগঠিত করে। 1848 সালে ফেব্রুয়ারি মাসে লুই ফিলিপ প্রধানমন্ত্রী হিসাবে গিজোকে নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করেন, স্বৈরাচারী নীতি গ্রহণ করেন। প্রধানমন্ত্রী গিজো স্বৈরাচারী নীতি প্রয়োগ করে জনগণের বিক্ষোভকে, জনগণের অসন্তোষকে, জনগণের ক্ষোভকে দমানোর চেষ্টা করেন, ডান্ডা মেরে ঠান্ডা করবার চেষ্টা করেন। কিন্তু গিজোর নেতৃত্বে প্রধানমন্ত্রী যে ভূমিকা নিয়েছিলেন, প্রধানমন্ত্রী গিজোর নেতৃত্বে লুই ফিলিপ যে ভূমিকা নিয়েছিলেন, তাতে কিন্তু লুই ফিলিপের বিরুদ্ধে সংগঠিত রেভলিউশন হয়। এই রেভলিউশনে 23 জন মারা যায়, 30 জন নিহত হন। ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে আমরা দেখলাম 23 জন মানুষ মারা গেলেন এই বিপ্লবে, রক্ত ঝরল এবং 30 জন আহত হলো। বিপ্লবের তোড়ে রাজা পালিয়ে গেলেন ইংল্যান্ডে, পালিয়ে যেতে বাধ্য হলেন এবং ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো, রাজতন্ত্রের উচ্ছেদ ঘটল। লুই ফিলিপ ক্ষমতাচ্যুত হলেন। তিনি ক্ষমতা ছেড়ে, গদি ছেড়ে দেশ থেকে, ফ্রান্স থেকে ইংল্যান্ডে পালিয়ে গেলেন এবং সেখানে রাজতন্ত্রের উচ্ছেদ হলো। আমরা দেখেছি, আমরা আলোচনায় দেখেছি অন্য ভিডিওতে, 1793 সালে ফ্রান্সে 1793 সালে রাজা ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়েছিল। সেই সময় ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটেছিল এবং সেই জায়গায় প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। মাঝের আলোচনাগুলো আমরা জানি যে রাজতন্ত্র ফিরে এসেছিল। আর এই লুই ফিলিপ নিয়মতান্ত্রিক রাজা হলো। এই লুই ফিলিপ উদারতন্ত্রের প্রতি আস্থাশীল হলেও, এই লুই ফিলিপ তোমার গণতন্ত্রের প্রতি আস্থাশীল হলেও, বিপ্লবের আদর্শের প্রতি সম্মান মর্যাদা দিলেও এই লুই ফিলিপের বিরুদ্ধে দেখছি যে আবারও
বিক্ষোভ হয়েছে। এখানে বাস্তব কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, এখানে শ্রমিকদের মানে দারিদ্রতা, কৃষকদের দারিদ্রতা, এই সমস্ত কারণে এই বিপ্লব হয়েছে। তো আবার আমরা দেখব যে এই বিপ্লবের গুরুত্ব কি, এই বিপ্লবের প্রভাব কি। আমরা প্রথমেই ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব ক্ষেত্রে আমরা আলোচনা করব যে এই বিপ্লবের গুরুত্ব ফ্রান্সে প্রজাতান্ত্রিক সরকার, রিপাবলিকান গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে। প্রজাতন্ত্র অনেক উন্নত রাজতন্ত্রের তুলনায়, তাই এই বিপ্লব কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিপ্লব। তোমরা জানো 1815 সালে ভিয়েনা কংগ্রেস হয়, যে ভিয়েনা কংগ্রেসের মূল নেতা ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক। তিনি গণতন্ত্রের বিরোধী, তিনি সাম্যমৈত্রিক আদর্শের বিরোধী। তিনি নিজের দেশে অস্ট্রিয়াতে এবং ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্সেও তিনি প্রতিক্রিয়াশীল স্বৈরাচারী রাজতন্ত্রকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছেন। তিনি নিজের দেশের জনগণকে যেমন পদদলিত করেছেন, গণতান্ত্রিক অধিকারকে ধুলাই লুটিয়ে দিয়েছেন, অধিকারকে কেড়ে নিয়েছেন, তেমনি ফ্রান্সের ক্ষেত্রেও তিনি স্বৈরাচারী নীতি গ্রহণ করেছিলেন। জার্মানিতে তার উপনিবেশগুলিতেও সেই নীতি গ্রহণ করেছিলেন। মেটার্নিক ইটালির বিভিন্ন রাজ্যে অগণতান্ত্রিক নীতি গ্রহণ করেছিলেন। সেই মেটার্নিকের যে সিস্টেম, গণতন্ত্র বিরোধী সিস্টেম, সাম্য আদর্শের বিরুদ্ধে সিস্টেম, জমিদার তন্ত্র, সামন্ততন্ত্রের পক্ষে তার যে তন্ত্র সিস্টেম, তার যে ব্যবস্থা, ক্যাথলিক চার্চের যে ব্যবস্থা, আধিপত্য, পোপের যে আধিপত্য তিনি ফিরিয়ে এনেছিলেন, সেই সব ধারণা এই ফরাসি বিপ্লবের বন্যার জলে ভেসে গেল। মেটার্নিক সিস্টেম এটা বড় গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। এই বিপ্লব, যে মেটার্নিক সিস্টেম অগণতান্ত্রিক সিস্টেম, উদারতন্ত্র বিরোধী সিস্টেম, সামন্ততান্ত্রিক শক্তির পক্ষে তন্ত্র, জমিদার তন্ত্রের পক্ষে, ক্যাথলিক চার্চের পক্ষে, পোপের স্বৈরাচারী আধিপত্যের পক্ষে যে সিস্টেম, সব সিস্টেম বাতিল হয়ে গেল। তোমরা জানো যে 1815 সালের আগেই মেটার্নিক ক্ষমতায় ছিলেন অস্ট্রেলিয়ার। 1809 সাল থেকে 1848 সাল, অর্থাৎ 40 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন। তার মধ্যে দীর্ঘ সময় তোমার তার হাতে ক্ষমতা ছিল। 1815 থেকে 1848 সাল, ব্যাপক সময় 33 বছর হচ্ছে। এই সময়ে তিনি ইউরোপের রাজনীতিকে হাতের মুঠের মধ্যে রেখেছিলেন। তিনি অগণতান্ত্রিক শক্তি, তিনি প্রতিক্রিয়াশীল শক্তি, তিনি স্বৈর শক্তির প্রতীক। তিনি ইতিহাসের রথচক্রকে বিপরীত দিকে নিয়ে যান। তাহলে এমন তন্ত্র এই ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ হলো এবং ফ্রান্সে তোমার প্রতিষ্ঠিত হলো স্বৈরতন্ত্রের জায়গায় গণতান্ত্রিক সরকার। সাম্যের আদর্শের উপর ভিত্তি করে ভোটের অধিকারকে আরও সম্প্রসারিত করা হলো। ফ্রান্সের আইনসভাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় রূপান্তরিত করে 750 জন সদস্য নিয়ে তোমার এই বিপ্লবের পরে আইনসভা তৈরি হলো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। শুধু ফ্রান্সে নয়, ফরাসি বিপ্লব ইউরোপের 15টা দেশে বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ফরাসি বিপ্লব নয়, ফেব্রুয়ারি বিপ্লবের যে আদর্শ, ফেব্রুয়ারি বিপ্লবের যে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আদর্শ, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আদর্শ, এটা শুধু ফ্রান্সে সীমাবদ্ধ থাকলো না, গোটা ইউরোপে সম্প্রসারিত হলো। গোটা ইউরোপের 15টা দেশে তার এই আদর্শ, ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শ প্রসারিত হলো। ইউরোপের ক্ষেত্রে আমরা দেখব যে জার্মানির ছোট ছোট রাজ্য, জার্মানির যে রাজ্য
বাভারিয়া, ব্যাডেন, প্রাশিয়া জার্মানির রাজ্য। এই সমস্ত রাজ্যে যে অগণতান্ত্রিক সরকার, চরম রাজতন্ত্র ছিল, তার বিরুদ্ধে এই সমস্ত রাজ্যের জনগণ জাতীয়তাবাদী আন্দোলন সংগঠিত করেছে। জার্মানির বহু রাজ্যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছে। ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শকে তারা গ্রহণ করেছে যে ফ্রান্সের জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে তারা সে দেশে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বাভারিয়া, ব্যাডেন, প্রাশিয়া এই সমস্ত রাজ্যগুলি, জার্মানির যে 39টা রাজ্য, প্রায় রাজ্যেই তোমার সেই ফরাসি বিপ্লবের আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে মেটারনিক সিস্টেমের বিরুদ্ধে ভিয়েনা কংগ্রেসের যে সিদ্ধান্ত, ভালো কথা বলে, ন্যায্য অধিকারের কথা বলে ভিয়েনা কংগ্রেস যে গণতন্ত্রের আদর্শকে ধ্বংস করবার চেষ্টা করেছিল, সেই পদক্ষেপ ব্যর্থ হলো। ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে জার্মানির রাজ্যগুলির জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় আন্দোলন, ন্যাশনাল মুভমেন্ট তারা শুরু করেছে। ইটালির ক্ষেত্রে আমরা দেখব যে ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শ পড়েছে। ইটালির মডেনা, পারমা, টাস্কেনি, সিসিলি, রোম, ফ্লোরেন্স, নেপলস, এই সমস্ত যে ইটালির ছোট ছোট রাজ্য, পিডমন্ট, সার্ডিনিয়া বড় রাজ্য, এই সমস্ত জায়গাতে ফেব্রুয়ারি বিপ্লবের যে আদর্শ, ফেব্রুয়ারি বিপ্লবের যে ফল, রাজতন্ত্রের অবসান, প্রজাতন্ত্রের জয়, গণতন্ত্রের জয়, সেই আদর্শগুলির দ্বারা ইটালির সমস্ত রাজ্যের জনগণ কম বেশি প্রভাবিত হয়েছে। তারা আন্দোলন করেছে, আন্দোলন সংগঠিত করেছে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দৈব রাজশক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে, আন্দোলন করেছে। ফেব্রুয়ারি বিপ্লব প্রমাণ করে দিয়েছে যে সাম্য, মৈত্রী, গণতন্ত্র, উদারনৈতিক সংস্কারের আদর্শ, এ ভাবধারা, এ জাতীয়তাবাদের ভাবধারা, এ দেশপ্রেমের ভাবধারা গোটা ইউরোপের মানুষের মধ্যে অন্তঃসলীলা ফল্গু ধারার মতো বয়ে যায়। একে বেড়া দিয়ে, একে বেষ্টনী তৈরি করে কোনো একটা জায়গাতে সীমিত রাখা যায় না। স্বৈরতন্ত্রের অবসান ঘটবেই, ধ্বংস হবেই। এই যে ভাবনার দ্বারা উদ্বুদ্ধ হয়েছে ইটালির বিভিন্ন রাজ্যের জনগণ। ইটালিতে ম্যাচিনির আদর্শ দ্বারা ইটালির জনগণ উদ্বুদ্ধ হয়েছে। আমরা দেখব রাশিয়ার যে স্বৈরাচারী রাজতন্ত্র, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে ডেনমার্কের জনগণ জাতীয়তাবাদী আন্দোলনের দ্বারা। পৃথিবীর ইউরোপ মহাদেশের রাজনীতিতে এই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ব্যাপকভাবে পড়েছে এবং 1848 সালকে বিপ্লবের বছর বলা হয়। বিপ্লবের বছর বলা হয়। এটা শুধু ফেব্রুয়ারি, এটা শুধু ফ্রান্সের বিপ্লব নয়, এটা গোটা ইউরোপের বিপ্লব। এটা বিশ্বের বিভিন্ন দেশে এই আদর্শকে প্রসারিত করার বিপ্লব, প্রজাতন্ত্রের বিপ্লব। কিন্তু এই বিপ্লবের পরে আমরা দেখব যে ফ্রান্সেও প্রজাতান্ত্রিক সরকারের আবার পতন ঘটেছে। যাই হোক, কিন্তু এই বিপ্লবের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইটালির জনগণ কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে। আমরা দেখব, তোমরা জানবে যে ইটালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভোর, ম্যাচিনি, গ্যারিবল্ডির ভূমিকা আছে। তারা পরবর্তীকালে লড়াই করে আন্দোলন করেছে। এই সময়ে কিন্তু এই যে ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইটালির ছোট ছোট রাজ্যগুলির জনগণের মধ্যে যে জাতীয়তাবাদী ভাবনা সৃষ্টি হয়েছিল, তাকে কঠোর হাতে আবার দমন করা হয়েছে। জার্মানির
প্রাশিয়া, ব্যাডেন, ব্যাভেরিয়া, এই সমস্ত রাজ্যগুলিতে যে জাতীয়তাবাদের ভাবধারা দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল মানুষ, তাকেও আবার কঠোর হাতে দমন করেছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে বিসমার্ক 1862 সালে রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে তিনি রক্ত এবং লৌহ নীতির মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি করে 3টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করে জার্মানি ঐক্য আন্দোলন সফল করেছেন। তাই ফেব্রুয়ারি বিপ্লবের যে আদর্শ, সেই আদর্শ কিন্তু সুদূর প্রসারী ফল। ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শের দ্বারা জার্মানির জনগণ উদ্বুদ্ধ হয়েছেন এবং সেই জাতীয়তাবাদী আন্দোলনকে কঠোর হাতে দমন করেছিল। রাশিয়ার স্বৈরাচারী নীতি সেখানকার জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করেছিলেন ঠিকই। এইটাই প্রমাণ হয় যে স্বৈরাচার চিরস্থায়ী নয়, গণতন্ত্র চিরস্থায়ী। উন্নত ভাবধারা, দেশপ্রেম, এটা গতিশীল, এটা অত্যন্ত ডাইনামিক, প্রতিক্রিয়াশীল সাময়িক শক্তি, অশুভ শক্তি, সাময়িক শক্তি। যাই হোক, আমি আলোচনা শেষ করব যে ফেব্রুয়ারি বিপ্লব তোমরা ভালো করে পড়বে। এটা একটা ইউরোপের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিপ্লব। এই বিপ্লব ফ্রান্সের বিপ্লব। এই বিপ্লব শুধু ফ্রান্সের বিপ্লব নয়, এই বিপ্লব গোটা ইউরোপের বিপ্লব। এই বিপ্লবকে গোটা ইউরোপের 1848 সালকে একটা বিপ্লবের বছর ধরা হয়। এই কারণে এই বিপ্লবের আদর্শের ঢেউ প্লাবিত করেছে গোটা ইউরোপের জাতীয়তাবাদী আন্দোলনকে। জাতীয়তাবাদী দেশপ্রেমে উদ্বুদ্ধ যারা আন্দোলন করছে প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে, নিজ নিজ দেশের প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে, নিজ নিজ দেশের চরম রাজতন্ত্রের বিপক্ষে যারা আন্দোলন করছে, তারা প্রভাবিত হয়েছে 1848 সালে ওই বছরেই হয়েছে। পরবর্তীকালে স্বৈরতান্ত্রিক সরকার সিস্টেমের মধ্য দিয়ে সেটাকে দমন করেছে। তারও পরবর্তীকালে আমরা দেখব ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শ। তাই তোমরা ভালো করে মনে রাখবে যে আবারও বলছি, ফ্রান্সের 3টি বিপ্লব হয়েছে। 1789 সালের ফ্রেঞ্চ রেভলিউশন, তোমরা জানো যে স্বৈরাচারী রাজতন্ত্রের বিপক্ষে। 1830 সালের জুলাই মাসে এটাও স্বৈরাচারী 10ম সাল অর্থাৎ রাজতন্ত্রের বিপক্ষে। এবং এই বিপ্লবের মাধ্যমে তোমার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র লুই ফিলিপ ক্ষমতায় এসতেন। লুই ফিলিপ তিনি রাজতান্ত্রিক, তিনি স্বৈরতান্ত্রিক না হলেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি, তাকে সমর্থন করেননি। বুর্জোয়া শ্রেণী, শিল্পপতি শ্রেণী স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে এই রাজা, তবুও তারা কিন্তু সমর্থন করেনি। শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ তারা সাপোর্ট করেনি। তাই আমরা দেখব যে 1848 সালে আরেকটা বিপ্লব হলো। 3টি বিপ্লব: 1789 সালের বিপ্লব, 1830 সালের জুলাই মাসের বিপ্লব, 1848 সালে ফেব্রুয়ারি মাসের বিপ্লব। 3টি গুরুত্বপূর্ণ বিপ্লব। এই 3টি বিপ্লবেই আমরা দেখব যে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়েছে। নেতৃত্বে বিপ্লব সাধারণ মানুষ করে, মরে সাধারণ মানুষ, রক্ত ঝরে সাধারণ মানুষের, তার ফসল আউটপুটটা লাভ করে মুষ্টিমেয় যারা সুবিধাবাদী শ্রেণী। তাই আমরা দেখব যে ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে মোটামুটিভাবে বুর্জোয়া শ্রেণী ক্ষমতায় আসলেও তারা আবারও ফেলিওর হয়েছে। 1852 সালে আবার সে দেশে প্রজাতান্ত্রিক সরকারের পতন ঘটেছে। প্রজাতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকার, এটা ধরা হয় যে জনগণের সরকার। প্রজাতান্ত্রিক সরকার আরও উন্নত মানের সরকার, কিন্তু এ সরকারের মধ্যেও কিন্তু মুষ্টিমেয় ব্যক্তি, যারা ধনশালী ব্যক্তি, এই যে পৃথিবীতে যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্র হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্র। এই গণতন্ত্র হলো শিল্পপতি গোষ্ঠীদের গণতন্ত্র। এই গণতন্ত্র কিন্তু খেটে খাওয়া মানুষের গণতন্ত্র নয়। এই গণতন্ত্র শ্রমজীবী মানুষের গণতন্ত্র নয়। তাই আমরা বলবো যে ফ্রান্সের যে 3টি রেভলিউশন হয়েছে, সেই 3টি রেভলিউশনে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়েছে, কিন্তু সাধারণ শ্রমিক, কৃষক
যারা খেটে খাওয়া মানুষ, তারা উৎপাদন করে সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নিয়ে উৎপাদন করে এবং তারা প্রত্যেকটা মানুষই তাদের উপরে ডিপেন্ডেন্ট। তাদের কিন্তু কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় না। তাই আজকে ফেব্রুয়ারি বিপ্লবের আদর্শকে আমরা গুরুত্ব দেব, সেই ন্যাশনালিজমকে গুরুত্ব দেব, সেই প্রগতিশীল ভাবধারাকে গুরুত্ব দেব, জাতীয়তাবাদকে গুরুত্ব দেব। হ্যাঁ, তোমরা প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখবে যে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্য, মৈত্রী, গণতন্ত্র, স্বাধীনতা। একটা কথা কি, ফরাসি বিপ্লবের আদর্শ মানে কি যে শ্রমিকের স্বার্থ রক্ষা করবে আদর্শ, কৃষকের স্বার্থ রক্ষা করবে তা নয়। কিন্তু সামন্ততন্ত্রের চেয়ে আজকে গণতন্ত্র ভালো, সামন্ততন্ত্রের চেয়ে প্রজাতান্ত্রিক সরকার ভালো। তাই ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য আছে আছে আছে। সুতরাং এই বলে আমরা ফরাসি বিপ্লবের আদর্শগুলিকে কিভাবে পরবর্তীকালে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে গিয়েছে যারা বুর্জোয়া শ্রেণী, সেই কথা, সেই অবদান আমরা মনে রাখব। কার্ল মার্কস এবং এঙ্গেলস 1848 সালে লেখা যে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের একটা লাইন হলো যে বুর্জোয়া শ্রেণী উৎপাদনের ক্ষেত্রে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে, পরিবহন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা পালন করেছে। সামন্ততন্ত্রের বিরুদ্ধে, সামন্ততন্ত্রের তুলনায়, সামন্ত শক্তির তুলনায় পুঁজিবাদী ব্যবস্থাতে এগুলি হয়েছে। এগুলি তিনিও বা তারা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে স্বীকার করেছেন। তাই ফ্রান্সের যে ফেব্রুয়ারি বিপ্লব, তার যে ইডিওলজি, সেই ইডিওলজিকে আমরা স্যালুট করি, আমরা সম্মান করি, আমরা মর্যাদা দিই। সুতরাং আমরা ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালের, 1830 সালের জুলাই রেভলিউশন এবং 1848 সালে, আজকের যে ভিডিওর মূল কথা হলো 1848 সালের যে রেভলিউশন, সেই রেভলিউশনের স্থায়ী যে প্রভাব, স্থায়ী যে আদর্শ, সেগুলো যারাই ব্যবহার করুক না কেন, অর্থাৎ সুবিধাবাদী শ্রেণী যদি ব্যবহার করে তাহলে সুবিধাবাদীদের স্বার্থ কায়েম হয়, আর যদি সাধারণ মানুষ যদি ব্যবহার করে তাহলে সাধারণ মানুষের স্বার্থ চরিতার্থ হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।